মধু সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটা হলো প্রাকৃতিক মধু আর একটা হলো চাষের মধু। প্রাকৃতিক মাধ্যমে তৈরি হওয়া মধু তো সব জায়গাতেই দেখতে পাওয়া যায়, কিন্তু কারখানাতে মধু প্রক্রিয়াকরণ বেশ ইন্টারেস্টিং। সাধারণত চাষ করা মধু বলতে বোঝায় মৌমাছিদের আলাদা বক্স তৈরি করে দিয়ে মধু তৈরি করা। একবার বক্সগুলোতে মধু পরিপূর্ণ হয়ে গেলে সেগুলোকে কারখানাতে পাঠানো হয়। বক্সগুলোর সাথে থাকা মৌমাছিদের কোনো ক্ষতি না করেই বক্সগুলোর ভেতর থেকে ট্রেগুলোকে বের করা হয়। তারপর শুরু হয় মধু বের করা প্রক্রিয়া। এই কাজগুলো হাতে করা গেলেও তা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তাই পুরো কাজ করা হয় এই মেশিনের মাধ্যমে। এই মেশিনটি সব প্রথমে মৌচাকের উপরের স্তর কেটে দেয়। তারপরে একটা ঘূর্ণায়মান মেশিনের ভেতরে মৌচাকগুলোকে রাখা হয়, আর এখানে নিখুঁতভাবে বেরিয়ে আসে প্রতিটি ফোঁটা মধু। পরিশোধিত মধুকে একটা বিশেষ শিভার দিয়ে ছেঁকে পরিষ্কার করা হয়। এরপর মধু একটা বিশাল পাত্রের মধ্যে রাখা হয়, যেখান থেকে স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে প্রতিটা জারে নির্ধারিত পরিমাণ মধু ভরা হয়। এরপর এই জারগুলো বিভিন্ন সুপার শপে পৌঁছে যায়। আমাদের দেশে যেইভাবে আনারস হাতে করে কাটা হয়, বাইরের দেশগুলোতে কিন্তু এমনটা হয় না। সেখানে উন্নত প্রযুক্তি এবং মেশিনের সাহায্যে আনারস কাটা থেকে শুরু করে প্যাকেজিং সব কিছু করা হয়। আনারসগুলো বাগান থেকে তুলে আনার পর সেগুলোকে পরিষ্কার করে একটি কনভেয়ার বেল্টের উপর তুলে দেওয়া হয়। তারপর সেগুলো একটা মেশিনের ভেতরে চলে যায়। সেখান থেকে শুরু হয় খোসা ছাড়ানো মেশিনের ম্যাজিক। আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আনারসের খোসা ছাড়িয়ে ফেলে এই মেশিন। এরপর আরেকটা মেশিন আনারসের ভেতরের অংশ বাইরে বের করে ফেলে। তারপর ওয়ার্কাররা হাতে করে আনারসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে ফেলে। এরপরে এই কাটা অংশগুলোকে একটা মেশিনের মধ্যে পাঠানো হয়, যেখানে এই টুকরোগুলোকে আরো ছোট ছোট করে প্রায় 1 সেন্টিমিটার কিউব করে কাটা হয়। এরপর কাটা টুকরোগুলো একটি কনভেয়ার বেল্টে করে চলে যায় একটি বিশেষ মেশিনের মধ্যে, যেখানে আনারসের কাটা টুকরোগুলোকে শুকিয়ে ফেলা হয়। এরপর সেগুলোকে নির্দিষ্ট পরিমাণে ওজন করে প্যাকেজিং করা হয়। আমাদের দেশের জাম গাছগুলো কিন্তু অনেক বড় হয়, কিন্তু বাইরের দেশে যে ব্লুবেরি আছে বা নীল জাম আছে, এই গাছগুলো কিন্তু খুবই ছোট হয়ে থাকে। এই জামগুলো পেকে যাওয়ার পর সেগুলোকে হাত দিয়ে তোলা খুবই কষ্টসাধ্য ব্যাপার, আর এর জন্য ব্যবসায়ীরা বিশেষ এই মেশিনের ব্যবহার করে থাকেন। এই মেশিন গাছে থাকা জামগুলোকে খুব সুন্দরভাবে তুলে ফেলতে পারে। তবে এখানে একটু সমস্যা আছে, আর তা হলো কিছু কাঁচা জাম এর সাথে চলে আসে। এর জন্য একজন ব্যক্তি কাঁচা জামগুলোকে আলাদা করে দেয়, আর এরপর সেগুলোকে কারখানাতে পাঠিয়ে দেওয়া হয়। কারখানার শুরুতে জামগুলোকে অ্যান্টিসেপটিক মিশ্রিত পানির মধ্যে খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়। তারপর সেগুলোর পানি শুকিয়ে অন্য একটা চেকিং পয়েন্টের মধ্যে পাঠানো হয়, যেখানে কয়েকজন ওয়ার্কার ত্রুটিযুক্ত জামগুলোকে আলাদা করে দেন। এরপরে জামগুলোকে নির্দিষ্ট পরিমাণ পরিমাপ করে প্যাকেট করে অন্য কারখানায় পাঠিয়ে দেওয়া হয়। আমাদের দেশে আমরা সকালবেলায় পরোটা ডিম দিয়ে নাস্তা করলেও বাইরের দেশগুলোতে রেডিমেড খাবার প্যাকেজিং অবস্থাতেই পাওয়া যায়। চলুন আপনাদের এই রেডিমেড খাবার তৈরি কারখানাটা ঘুরিয়ে দেখাই। এই যে বিশাল পাত্রগুলি দেখছেন, এগুলি এক একটি কুকার। এই পাত্রের ভেতরে নির্দিষ্ট পরিমাণ চাল এবং পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়। প্রায় 25 মিনিট পর ভাত রান্না হয়ে যায়। এরপর গরম ভাত ঠান্ডা করার জন্য কনভেয়ার বেল্টের উপর ভাতগুলো ঢেলে দেওয়া হয়। অন্যদিকে একটা পাত্রে একটা অংশে সামান্য কিছু পরিমাণ ভাত দেওয়া হয়, আর অন্য অংশে কিছুটা মাংস এবং সবজি তরকারি দেওয়া হয়। এরপর পাত্রগুলো কনভেয়ার বেল্টের মাধ্যমে একটা ইউভি লাইটের ভেতর দিয়ে চলে যায়, যেখানে সেগুলো জীবাণুমুক্ত করা হয়।
এরপর সেগুলোকে ঢাকনা লাগিয়ে প্যাকেজিং শেষ করা হয়। এই প্যাকেটগুলোকে -3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতিটা সুপার শপে রেখে দেওয়া হয়। আপনি যখন সকালবেলা নাস্তা কিনতে যাবেন তখন মাত্র 100 টাকা খরচ করলেই এমন একটা বক্স সুপার শপ থেকে পেয়ে যাবেন। তারপর সেগুলো বাড়িতে নিয়ে এসে গরম করে খেতে পারেন। রাজবেরি, এই যে ফলগুলো দেখছেন এটা এক ধরনের জাম জাতীয় ফল, আর এটাকে বলা হয় রাজবেরি। এই ফল আমাদের দেশে খুব একটা বেশি পরিচিত না হলেও বাইরের দেশগুলোতে এই রাজবেরি কিন্তু খুবই দামি একটা খাবার। এটার আকৃতি সাধারণ জামের মতন হলেও এর উপরের অংশ আতা ফলের মতন আকৃতি। এটা লাল এবং কালো রঙের হয়ে থাকে। যেহেতু এগুলো খুবই ছোট তাই রাজবেরি পাকার পর সেগুলোকে মেশিনের সাহায্যে তোলা হয়। এই মেশিন প্রতি ঘন্টায় প্রায় 1 বিঘা জমির রাজবেরি সংগ্রহ করতে পারে। এরপর সেগুলোকে ক্যারেটে করে কারখানায় পাঠিয়ে দেওয়া হয়। কারখানায় পাঠানোর পর রাজবেরিগুলোকে খুব ভালো করে ধোয়া হয়, যাতে করে ফলের উপরে থাকা বিভিন্ন পোকামাকড় এবং ধুলা ময়লা দূর হয়ে যায়। সাধারণ অবস্থায় এবং গুঁড়ো অবস্থায় এই রাজবেরি পাওয়া যায়। সাধারণ অবস্থায় প্যাকেজিংয়ের আগে রাজবেরিগুলোকে ধুয়ে -7 ডিগ্রিতে ঠান্ডা করে প্যাকেজিং করে সুপার শপে পাঠিয়ে দেওয়া হয়। আর যে সমস্ত রাজবেরিগুলোকে গুঁড়ো করতে হয় সেগুলোকে গরম পানিতে দেওয়া হয়। তারপর একটি আর্দ্রতামুক্ত বিশেষ চেম্বারের মধ্যে পাঠানো হয়, আর সেখানে এগুলোকে শুকানো হয়। এরপর নির্দিষ্ট পরিমাণে রাজবেরিগুলোকে প্যাকিং করে দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হয়। সেখানে তারা সেগুলোকে গুঁড়ো করে নির্দিষ্ট পরিমাপে বিক্রি করে থাকে। এই ফলটা কাঁঠালের মতন দেখতে হলেও এটাকে বলা হয় ডুরিয়ান। এটা থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এই সমস্ত অঞ্চলে সবচেয়ে বেশি পাওয়া যায়। এই ফলগুলো দেখতে কাঁঠালের মতন হলেও এর ভেতরটা মোটেও কাঁঠালের মতন নয়। ব্যবসায়িকরা কয়েক একর জমিতে এই ডুরিয়ান চাষ করে থাকেন। এই ফলগুলো পাকা শুরু করলে সেগুলোকে তুলে ট্রাকে করে কারখানায় নিয়ে আসা হয়। এরপর ফলগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধোয়া হয়। এরপর ফলগুলোর ভেতর থেকে সুস্বাদু অংশ বের করে ফেলা হয়। এই কাজটা করা আসলে খুবই কঠিন, কারণ ফলের উপরে থাকা কাঁটাগুলো খুবই ধারালো হয়ে থাকে। ভেতরে সুস্বাদু অংশ বের করার পর একটা ট্রেতে করে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রুমে রেখে দেওয়া হয়। ঠান্ডা হওয়ার পর ভেতরের অংশকে কেটে ছোট ছোট টুকরো করা হয়। এরপর সেগুলোর আর্দ্রতা কমিয়ে শুকানো হয়। সর্বশেষে এর উপর বাটার দেওয়া হয়। তারপর এগুলো চলে যায় প্যাকেজিংয়ের উদ্দেশ্যে। ডুরিয়ান ফল বিভিন্নভাবে খাওয়া যায়, তবে এই পদ্ধতিতে প্রসেসিং করার ফলে এটা শুকনো স্ন্যাক্সের আকারে দীর্ঘদিন রেখে খাওয়া যায়। আপনি যদি কখনো থাইল্যান্ড বা ইন্দোনেশিয়াতে যান তাহলে বিভিন্ন সুপার শপে এই খাবার পেয়ে যাবেন, আর এটা খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে। তবে বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো? আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন, এবং পরবর্তী ভিডিও কোন টপিকে দেখতে চান সেটাও আমাদেরকে জানিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।